গপ্প মিরের থেকে এবার ছোট গপ্প। ওয়েলকাম টু GMT শর্টস। আজকের গপ্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁই মাছা। Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুরু করা যাক। সহায়হরি চাটুর্যে উঠোনে পা দিয়েই স্ত্রীকে বললেন, এ একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও তো। তারক্ষুরো গাছ কেটেছে, একটু ভালো রস আনি। স্ত্রী অন্নপূর্ণা খড়ের রান্নাঘরের দাওয়ায় বসে শীতকালের সকালবেলা নারকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি পুরে 2 আঙুলের সাহায্যে ঝাঁটার কাঠির সাথে লেগে থাকা জমা তেলটুকু নিয়ে চুলে মাখাচ্ছিলেন। স্বামীকে দেখে তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টেনে নিলেন মাত্র, কিন্তু বাটি কি ঘটি বের করে দেওয়ার জন্য বিন্দু মাত্র আগ্রহ তো দেখালেনই না, এমনকি বিশেষ কোনো কথাও বললেন না। সহায়হরি এগিয়ে গিয়ে বললেন, কি হচ্ছে, বসে রইলে যে? আরে দাও না, একটা ঘটি দাও না। এই খেন্তি টেন্তি সব কোথায় গেল এরা? ও, তুমি তেল মেখে বুঝি ছোবে না? অন্নপূর্ণা তেলের বোতলটি সরিয়ে স্বামীর দিকে খানিকক্ষণ চেয়ে রইলেন। পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করলেন, তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো? স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায়হরির মনে ভয়ের সঞ্চার হল। এটা যে ঝড়ের আগের আকাশের স্থির ভাব মাত্র, তা বুঝে তিনি মরিয়া হয়ে ঝড়ের প্রতীক্ষায় রইলেন। একটু আমতা আমতা করে বললেন, কেন, কি আবার, কি? অন্নপূর্ণা আগের থেকেও শান্ত সুরে বললেন, দেখো, রঙ্গ করো না বলছি, ন্যাকামি করতে হয় অন্য সময় করো। তুমি কিছু জানো না নাকি খোঁজ রাখো না? অত বড় মেয়ে যার ঘরে সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায় কি করে তা বলতে পারো? গায়ে কি গুজব উঠেছে জানো? কেন, কি গুজব? কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়ি। কেবল বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না। সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয়। সহায়হরি বিস্মিত হয়ে কি একটা বলতে যাচ্ছিলেন, অন্নপূর্ণা আগের সুরেই আবার বললেন, এক ঘরে করবে গো, তোমাকে এক ঘরে করবে। কাল চৌধুরীদের চণ্ডী মণ্ডপে এসব কথা হয়েছে। আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না। আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না, ওনাকে উৎসর্গ করা মেয়ে। গায়ের কোনো কাজে তোমাকে আর কেউ যেতে বলবে না। যাও, ভালোই হয়েছে তোমার। এখন গিয়ে দুলে বাড়ি বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও। সহায়হরি তাচ্ছিল্যের ভাব প্রকাশ করে বললেন, এই আমি বলি না জানি কি ব্যাপার। এক ঘরে সবাই এক ঘরে করেছেন, এবার বাকি আছেন কালীময় ঠাকুর। ও ঠিক আছে। কেন, তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে নাকি? তুমি কি সমাজের মাথা না একজন মাতব্বর লোক? চাল নেই, চুলো নেই, এক কোটর মুরুদ নেই, চৌধুরী না তোমায় এক ঘরে করবে, তার এমন কঠিন কথা কি? আর সত্যি তো এদিকে ধাড়ি মেয়ে হয়ে উঠলো, হলো যে 15 বছরের। বাইরে কমিয়ে বলে বেড়ালে কি হবে? লোকের চোখ নেই, না বিয়ে দেবার গা না কিছু। আমি কি যাবো পাত্র ঠিক করতে? সশরীরে যতক্ষণ স্ত্রীর সামনে থাকবেন, স্ত্রীর গলার সুর ততক্ষণ কমার কোনো সম্ভাবনা নেই বুঝে সহায়হরি দাওয়া থেকে তাড়াতাড়ি একটি কাঁসার বাটি উঠিয়ে নিয়ে খিড়কি দুয়ারের দিকে যেতে লাগলেন। কিন্তু খিড়কি দুয়ারের একটু এদিকে কি দেখে হঠাৎ থেমে গেলেন এবং খুশি হয়ে বললেন, এসব কি রে মা? হ্যাঁ, ও খেন্তি মা, এসব কোথা থেকে আনলি? ও, এই যে 14-15 বছরের একটি মেয়ে 2টি ছোট ছোট মেয়ে পেছনে নিয়ে বাড়ি ঢুকল। তার হাতে এক বোঝা পুঁই শাক, ডাঁটাগুলো মোটা ও হলদে হলদে। চেহারা দেখে মনে হয় কারা পাকা পুঁই গাছ উপড়ে ফেলে উঠোনের জঙ্গল পরিষ্কার করছিল। মেয়েটি তাদের উঠোনের জঞ্জাল প্রাণপণে তুলে এনেছে। ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি, অপরটির হাতে গোটা 2-3 পাকা পুঁই পাতা জড়ানো কোনো জিনিস। বড় মেয়েটি খুব লম্বা, গোলগাল চেহারা, মাথার চুলগুলো কালো ও অগোছালো,
বাতাসে উড়ছে। মুখটা খুব বড়, চোখ দুটো ডাগর ডাগর ও শান্ত। সরু সরু কাচের চুড়িগুলো 2 পয়সা ডজনের একটি সেফটি পিন দিয়ে একসাথে করে আটকানো। পিনটির বয়স খুঁজতে গেলে প্রাগৈতিহাসিক যুগে গিয়ে পড়তে হয়। এই বড় মেয়েটির নামই বোধ হয় খেন্তি, কারণ সে তাড়াতাড়ি পিছন ফিরে তার পেছনে দাঁড়িয়ে থাকা মেয়েটির হাত থেকে পুঁই পাতা জড়ানো জিনিসটা নিয়ে মেলে ধরে বলল, চিংড়ি মাছ বাবা, গয়াবুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম, দিতেই চায় না, বলে তোমার বাবার কাছে আগের দিনে 2 পয়সা বাকি আছে। আমি বললাম দাও না গয়া পিসি, আমার বাবা কি তোমার 2 পয়সা নিয়ে পালিয়ে যাবে? আর এই পয়সাগুলো ঘাটের ধারে রায় কাকা দিয়ে বলল নিয়ে যা বাবা, দেখো কেমন মোটা মোটা। অন্নপূর্ণা দাওয়া থেকেই অত্যন্ত ঝাঁঝের সাথে চিৎকার করে উঠলেন, নিয়ে যা! আহা! কি অমত্তই তোমাকে তারা দিয়েছে! পাকা পুঁই ডাটা কাঠ হয়ে গিয়েছে, 2 দিন পরে ফেলে দিত, নিয়ে যা! আর উনি তাদের আগাছা উঠিয়ে নিয়ে এসেছেন। ভালোই হয়েছে, তাদের আর নিজেদের কষ্ট করে কাটতে হলো না। মা গো, যত পাথরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে। ধাড়ি মেয়ে, বলে দিয়েছি না তোমায়, বাড়ির বাইরে কোথাও পা দিও না। লজ্জা করে না এ পাড়া সে পাড়া করে বেড়াতে? বিয়ে হলে যে চাপ ছেলের মা হতে, খাওয়ার নামে আর জ্ঞান থাকে না। না, কোথায় শাক, কোথায় বেগুন, আর একজন বেড়াচ্ছেন কোথায় রস, কোথায় ছাই, কোথায় পাশ। ফেল বলছি ওসব, ফেল। মেয়েটি শান্ত অথচ ভয় মেশানো দৃষ্টিতে মার দিকে চেয়ে হাতের বাঁধন আলগা করে দিল। পুঁইশাকের বোঝা মাটিতে পড়ে গেল। অন্নপূর্ণা বকে চললেন, যা তো রাধে, ও আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ে আয় তো। ফের যদি বাড়ির বাইরে বের হতে দেখেছি তবে ঠ্যাং খোঁড়া করি না তো। বোঝা মাটিতে পড়ে গিয়েছিল। ছোট মেয়েটি কলের পুতুলের মতো সেগুলো তুলে নিয়ে খিড়কির দিকে এগোলো, কিন্তু ছোট মেয়ে অত বড় বোঝা আঁকড়াতে পারল না। অনেকগুলো ডাঁটা এদিকে ওদিকে ঝুলতে থাকলো। সহায়হরি ছেলেমেয়েরা তাদের মাকে খুব ভয় পেত। সহায়হরি আমতা আমতা করে বলতে গেলেন, এই দেখো, তা এনেছে ছেলে মানুষ খাবে বলে, তুমি আবার মানে বরং। পুঁইশাকের বোঝা নিয়ে যেতে যেতে ছোট মেয়েটি ফিরে দাঁড়িয়ে মার মুখের দিকে চাইল। অন্নপূর্ণা তার দিকে চেয়ে বললেন, না না, নিয়ে যা, খেতে হবে না। মেয়ে মানুষের আবারও তো নোলা কিসের? এক পাড়া থেকে আর এক পাড়ায় নিয়ে আসবে 2 পাকা পুঁইশাক ভিক্ষে করে। যা যা, তুই যা, দূর করে বনে দিয়ে আয়। সহায়হরি বড় মেয়ের মুখের দিকে চেয়ে দেখলেন তার চোখ দুটো জলে ভরে এসেছে। তার মনে বড় কষ্ট হলো, কিন্তু মেয়ের যতই সাধের জিনিস হোক, পুঁইশাকের পক্ষ নিয়ে দুপুরবেলা স্ত্রীকে চটাতে তিনি আদৌ সাহসী হলেন না। নিঃশব্দে খিড়কি দৌড় দিয়ে বাইরে বেরিয়ে গেলেন। বসে রাঁধতে রাঁধতে বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি মনে পড়ার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার মনে পড়ল গত অরন্ধনের আগের দিন বাড়িতে পুঁইশাক রান্নার সময় খেন্তি আবদার করে বলেছিল, ও মামা, অর্ধেকগুলো কিন্তু একা আমার, আর অর্ধেক সব মিলে তোমাদের, কেমন? বাড়িতে কেউ ছিল না। তিনি নিজে গিয়ে উঠোনের ও খিড়কি দোরের আশেপাশে যে ডাঁটা পড়েছিল সেগুলো কুড়িয়ে নিয়ে এলেন। বাকিগুলো কুড়োনো যায় না, ডোবার ধারে ছাই গাদায় ফেলে দিয়েছে। কুচো চিংড়ি দিয়ে চুপি চুপি পুঁইশাকের তরকারি রাঁধলেন। দুপুরবেলা খেন্তি পাতে পুঁইশাকের চচ্চড়ি দেখে বিস্ময় ও আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে তাকালো। 2-1বার এদিক ওদিক ঘুরে আসতেই অন্নপূর্ণা দেখলেন পুঁইশাকের এক টুকরো তার পাতে পড়ে নেই। পুঁইশাকের উপর তাঁর এই মেয়েটির কেমন লোভ তা তিনি জানতেন। জিজ্ঞাসা করলেন, কি রে খেন্তি, আর একটু চচ্চড়ি দি? খেন্তি তৎক্ষণাৎ ঘাড় নেড়ে এই আনন্দজনক প্রস্তাবটি সমর্থন করল। কি ভেবে অন্নপূর্ণার চোখে জল আসলো। চাপতে গিয়ে তিনি চোখ উঁচু করে চালের বাতায় গোঁজা ডালা থেকে শুকনো লঙ্কা পাড়তে লাগলেন। কালীময়ের চণ্ডীমণ্ডপে সেদিন বিকেলবেলা সহায়হরির ডাক পড়ল। সংক্ষিপ্ত ভূমিকা ফাঁদার পর কালীময়
উত্তেজিত সুরে বললেন, সেসব দিন কি আর আছে ভায়া? এই ধরো কেষ্ট মুখুজ্জে, স্বভাব নইলে পাত্র দেব না, স্বভাব নইলে পাত্র দেব না করে কি কাণ্ডটাই না করলো। অবশেষে কিনা ওই হরির ছেলেটাকে ধরে পড়ে মেয়ের বিয়ে দেয় তবে লক্ষ্যে। তা কি স্বভাব, কি স্বভাব! রাম বলো রাম, 6-7 পুরুষে ভঙ্গ, 50 ক্ষত্রিয়। তা সমাজে সেসব শাসনের দিন কি আর আছে? দিন দিন চলে যাচ্ছে। বেশি দূর যাই কেন, এই যে তোমার মেয়েটি 13 বছরের। সহায় হরি বাধা দিয়ে বলতে গেলেন, এই শ্রাবণে 13 আহা, 13 আর 16 তফাৎ কিসে শুনি? আর সে 13ই হোক, চাই 16ই হোক, চাই 50ই হোক, তাতে তো আমাদের কোনো দরকার নেই। সে তোমার হিসেব তোমার কাছে। কিন্তু পাত্রর আশীর্বাদ হয়ে গেল, তুমি বেঁকে বসলে কী কারণে শুনি? হ্যাঁ, এটা একরকম উৎসুগ্য করা মেয়ে। আশীর্বাদ হওয়াও যা, বিয়ে হওয়াও তো তাই। এই 7 পাকের যা বাকি, এই তো। সমাজে বসে এসব কাজগুলো তুমি যে করবে আর আমরা বসে বসে দেখব, এ তুমি মনে ভেবো না। কিন্তু সমাজের বামুনদের যদি জাত মারবার ইচ্ছে না থাকে, মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো। আরে পাত্তর রাজপুত্র না হলে কি পাত্তর মেলে না? গরিব মানুষ দিতে ঠুতে পারবে না বলেই ওই সীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলুম। লেখাপড়া নাই বা জানলে, জজ ম্যাজিস্ট্রেট না হলে কি মানুষ হয় না নাকি? দিব্যি বাড়ি, বাগান, পুকুর, শুনলাম এবার নাকি 20 জমিতে 4টি আমন ধানও করেছে। ব্যাস রাজার হাল। তা 2 ভাইয়ের অভাব কি? ইতিহাসটা হচ্ছে এই যে, মণিগাঁয়ের উক্ত মজুমদার মশাইয়ের ছেলেটিকে কালীময়ই ঠিক করে দেন। কেন কালীময় মাথা ব্যথা করে সহায় হরির মেয়ের বিয়ের সম্বন্ধ মজুমদার মশাইয়ের ছেলের সঙ্গে ঠিক করতে গেলেন, তার কারণ বলতে গিয়ে কেউ কেউ বলেন যে কালীময় নাকি মজুমদার মশাইয়ের কাছে অনেক টাকা ধারেন, অনেক দিনের সুদ পর্যন্ত বাকি, শীঘ্র নালিশ হবে, ইত্যাদি ইত্যাদি। এই গুজব যে শুধু অবান্তর তাই নয়, এর কোনো ভিত্তি আছে বলেও মনে হয় না। এটা দুষ্টপক্ষের রটনা মাত্র। যাই হোক, পাত্রপক্ষ আশীর্বাদ করে যাওয়ার দিন কতক পরে সহায় হরি টের পান পাত্রটি কয়েক মাস আগে নিজের গ্রামে কি একটা করার ফলে গ্রামের এক কুম্ভকার বউয়ের আত্মীয় স্বজনের হাতে বেদম মার খেয়ে কিছুদিন নাকি শয্যা নিয়েছিলেন। এরকম পাত্রে মেয়ে দেবার প্রস্তাব মনঃপূত না হওয়ায় সহায় হরি সেই সম্বন্ধ ভেঙে দেন। দিন 2 পরের কথা। সকালে উঠে সহায় হরি উঠোনে বাতাবি লেবু গাছের ফাঁক দিয়ে যেটুকু নিতান্ত কচি রাঙা রোদ এসেছিল, তারই আতপে বসে নিজের মনে তামাক টানছেন। বড় মেয়ে খেন্তি এসে চুপি চুপি বলল, বাবা যাবে না? মা তো ঘাটে গেল। সহায় হরি একবার বাড়ির পাশে ঘাটের পথের দিকে কি জানি কেন চেয়ে দেখলেন। পরে নিচু গলায় বললেন, চা শিগগির, সাবলখানা নিয়ে আয় দেখি। কথা শেষ করে তিনি উৎকণ্ঠার সাথে জোরে জোরে তামাক টানতে লাগলেন এবং পুনরায় একবার কি জানি কেন খিড়কির দিকে সতর্ক দৃষ্টিতে তাকালেন। ইতিমধ্যে প্রকাণ্ড ভারী একটা লোহার শাবল 2 হাত দিয়ে আঁকড়ে ধরে খেন্তি এসে পড়ল। তাড়াতাড়ি বাপ মেয়েতে সন্তর্পণে সামনের দরজা দিয়ে বেরিয়ে গেল। এদের ভাব দেখে মনে হচ্ছিল এরা কারো ঘরে শীত দেবার উদ্দেশ্যে চলেছে বুঝি। অন্নপূর্ণা স্নান করে সবে কাপড় ছেড়ে উনুন ধরাবার জোগাড় করছেন, মুকুজ্জে বাড়ির ছোট খুকি দুর্গা এসে বলল, খুড়িমা, মা বলে দিল খুড়িমাকে গিয়ে বল মাছ হবে না। তুমি আমাদের নবান্নটা মেখে আর ইটুর ঘাটগুলো বার করে দিয়ে আসবে। মুকুজ্জে বাড়ি ও পাড়ায়। যাবার পথের বাঁ ধারে এক জায়গায় শেওড়া, বনভাট, রাংচিতা, বনচালতা গাছের ঘন বন। শীতের সকালে এক প্রকার লতা পাতার ঘন গন্ধ বন থেকে বের হচ্ছিল। একটা লেজ ঝোলা হলদে পাখি আমড়া গাছের এ ডাল থেকে ও ডালে যাচ্ছে। দুর্গা আঙুল দেখিয়ে বলল, খুড়িমা, খুড়িমা, ওই যে কেমন পাখিটা। পাখি দেখতে গিয়ে অন্নপূর্ণা কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করলেন। ঘন বনটার মধ্যে কোথায় এতক্ষণ খুব খুব করে আওয়াজ হচ্ছিল, কে যেন কি একটা খুঁড়ছে। দুর্গার কথার পরেই হঠাৎ সেটা বন্ধ হয়ে গেল।
অন্নপূর্ণা সেখানে খানিকক্ষণ থমকে দাঁড়ালেন, পরে চলতে আরম্ভ করলেন। তারা খানিক দূর যেতে বনের মধ্যে আবার খুব খুব শব্দ আরম্ভ হলো। কাজ করে ফিরতে অন্নপূর্ণার কিছুটা দেরি হলো। বাড়ি ফিরে দেখলেন খেন্তি উঠোনে রোদে বসে তেলের বাটি সামনে নিয়ে খোঁপা খুলছে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে বললেন, এখনো নাইতে যাসনি যে? কোথায় ছিলি এতক্ষণ? খেন্তি তাড়াতাড়ি উত্তর দিল, এই যাই মা, এক্ষুনি যাবো আর আসবো। খেন্তি স্নান করতে যাওয়ার একটুখানি পরেই সহায় হরি সোৎসাহে 15-16 সের ভারী একটা মেটে আলু ঘাড়ে করে কোথা থেকে এসে উপস্থিত হলেন এবং সামনে স্ত্রীকে দেখে কৈফিয়তের দৃষ্টিতে সেই দিকে তাকিয়েই বললেন, ও পাড়ার মহেশা চৌকিদার রোজই বলে, কর্তা ঠাকুর তোমার বাপ থাকতে তবু মাসে মাসে এদিকে তোমাদের পায়ের ধুলো পড়তো, তা আজকাল তো তোমরা আর আসো না। এই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছি, তাই দাদা ঠাকুর বরং। অন্নপূর্ণা স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চেয়ে বললেন, বরজপোতার বনের মধ্যে বসে খানিক আগে কি করছিলি শুনি? আমি না, আমি কখনো না, এই তো আমি। সহায় হরির ভাব দেখে মনে হচ্ছিল তিনি এইমাত্র বুঝি আকাশ থেকে পড়ছেন। অন্নপূর্ণা আগের মতনই স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চেয়ে বললেন, চুরি তো করবেই। 3 কাল গিয়েছে, 1 কাল আছে, মিথ্যে কথাগুলো আর এখন বলো না। আমি সব জানি। মনে মনে ভেবেছিলে আপদ ঘাটে গিয়েছে আর কি। দুর্গার মা ডেকে পাঠিয়েছিল। ওপাড়ায় যাচ্ছি, শুনলাম বরজপোতার বনের মধ্যে কি সব খুব খুব শব্দ। তখনই আমি বুঝতে পেরেছি। সারা পেয়ে শব্দ বন্ধ হয়ে গেল। যেই আবার খানিক দূর গেলাম, আবার দেখি শব্দ। হ্যাঁ গো, তোমার তো ইহকালও নেই, পরকালও নেই। চুরি করতে, ডাকাতি করতে, যা করতে ইচ্ছে হয় করো, কিন্তু মেয়েটাকে আবার এর মধ্যে নিয়ে গিয়ে ওর মাথা খাওয়া কিসের জন্য? সহায় হরি হাত নেড়ে বরজপোতায় তাঁর উপস্থিত থাকার বিরুদ্ধে কতগুলি প্রমাণ উত্থাপন করার চেষ্টা করতে গেলেন, কিন্তু স্ত্রীর চোখের দৃষ্টির সামনে তার বেশি কথাও জোগাল না। কথাগুলোর মধ্যে কোনো পূর্বাপর্য সম্বন্ধ খুঁজে পাওয়া গেল না। আধ ঘন্টা পরে খেন্তি স্নান সেরে বাড়ি ঢুকল। সামনে রাখা মেটে আলুর দিকে একবার আর চোখে তাকিয়েই নিরীহ মুখে উঠোনের আলনায় অত্যন্ত মনোযোগের সাথে কাপড় মেলে দিচ্ছিল। অন্নপূর্ণা ডাকলেন, খেতে এদিকে একবার আয় তো, শুনে যা। মায়ের ডাক শুনে খেন্তির মুখ শুকিয়ে গেল। সে ইতস্তত করতে করতে মার কাছে এলে তিনি জিজ্ঞাসা করলেন, এই মেটে আলুটা দুজনে মিলে তুলে এনেছিস তাই না? খেন্তি মার মুখের দিকে একটুখানি তাকিয়ে থেকে একবার মাটিতে পড়ে থাকা মেটে আলুটার দিকে তাকালো, পরে আবার মার মুখের দিকে চাইল এবং সঙ্গে সঙ্গে ক্ষিপ্র দৃষ্টিতে একবার বাড়ির সামনের বাঁশ ঝাড়ের মাথার দিকেও তাকিয়ে নিল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। কেন কথা বলছিস না কেন? এই মেটে আলু তুই এনেছিস কিনা? বাজি, আজ তোমার পিঠে আমি আস্ত কাঠের চেলা ভাঙবো, তবে ছাড়বো। বরজপোতার বনে গিয়ে তো মেটে আলু চুরি করতে? সমস্ত মেয়ে বিয়ের যোগ্য হয়ে গেছে কোন কালে? সেই এক গলা বিজন বন, যার মধ্যে দিনে দুপুরে বাঘ লুকিয়ে থাকে, তার মধ্যে থেকে গিয়ে পরের আলু তুলে নিয়ে এলে। যদি গোসাইরা চৌকিদার ডেকে তোমায় ধরিয়ে দেয়, তোমার কোন শাসন এসে তোমাকে বাঁচাবে? আমার জোটে খাবো না জোটে না খাবো, তা বলে পরের জিনিসে হাত। এ মেয়ে নিয়ে আমি কি করবো গো ভগবান? এ মেয়ে নিয়ে আমি কি করবো? দু তিন দিন পরে একদিন বিকেলে ধুলো মাটি মাখা হাতে খেন্তি মাকে এসে বলল, মা দেখবে এসো। অন্নপূর্ণা গিয়ে দেখলেন ভাঙা পাঁচিলের ধারে যে ছোট খোলা জমিতে কতগুলো পাথরকুচি ও কণ্টিকারির জঙ্গল হয়েছিল, খেন্তি ছোট বোনটিকে নিয়ে সেখানে মহা উৎসাহে তরকারির আওলাদ করার আয়োজন করছে এবং ভবিষ্যম্ভাবী নানাবিধ কাল্পনিক ফলমূলের অগ্রদূত স্বরূপ বর্তমানে কেবল একটিমাত্র শীর্ণকায় পুঁইশাকের চারা
কাপড়ের ফালির গ্রন্থিবন্ধ হয়ে ফাঁসি হয়ে যাওয়া আসামির মতন ঊর্ধ্বমুখে একখণ্ড শুদ্ধ কলকির গায়ে ঝুলে রয়েছে। ফলমূলের অবশিষ্টগুলো আপাতত তার বড় মেয়ের মস্তিষ্কের মধ্যে অবস্থিতি করছে। দিনের আলোয় এখনো বের হয়নি। অন্নপূর্ণা হেসে বললেন, দূর পাগলি, এখন পুঁই ডাঁটা চারা পোতে কখনো? বর্ষাকালে পুঁততে হয়। এখন যে জল না পেয়ে মরে যাবে রে। কেন? আমি রোজ জল ঢালবো। দেখ, হয়তো বেঁচে যেতেও পারে। আজকাল রাতে খুব শিশির হয়। খুব শীত পড়েছে। সকালে উঠে সহায়হরি দেখলেন তার দুই ছোট মেয়ে দোলাই গায়ে বেঁধে রোদ ওঠার প্রত্যাশায় উঠোনের কাঁঠাল তলায় দাঁড়িয়ে আছে। একটা ভাঙা ঝুড়ি করে খেন্তি শীতে কাঁপতে কাঁপতে মুখুজ্জে বাড়ি থেকে গোবর কুড়িয়ে আনল। সহায়হরি বললেন, হ্যাঁ মা খেন্তি, তা সকালে উঠে জামা গায়ে দিতে তোর কি হয় রে? দেখো দেখি, এই শীত। দিচ্ছি বাবা, দিচ্ছি। শীত আর কই, তেমন তো। দে মা, এক্ষুনি দে। অসুখ বিসুখ 5 রকম হতে পারে, বুঝলি নে। সহায়হরি বেরিয়ে গেলেন। ভাবতে ভাবতে গেলেন, তিনি কি অনেক দিন মেয়ের মুখের দিকে ভালো করে তাকাননি? খেন্তির মুখ এমন সুশ্রী হয়ে উঠল কবে? জামার ইতিহাস নিম্নলিখিত রূপ। বহু বছর হল হরিপুরের রাসের মেলা থেকে সহায়হরি কখনো কালো সার্জের এই 2.5 টাকা দামের জামাটি কিনে আনেন। ছিঁড়ে যাওয়ার পর তাতে কতবার রিফু ইত্যাদি করা হয়েছিল। সম্প্রতি গত বছর থেকে খেন্তির স্বাস্থ্য ভালো হওয়ার দরুন জামাটি তার গায়ে হয় না। সংসারের এসব খোঁজ সহায়হরি রাখতেন না। জামার বর্তমান অবস্থা অন্নপূর্ণারও জানা ছিল না। খেন্তির নিজস্ব ভাঙা টিনের তোরঙ্গের মধ্যেই সেটা থাকত। পৌষ সংক্রান্তি। সন্ধেবেলা অন্নপূর্ণা একটি কাঁশিতে চালের গুঁড়ো, ময়দা ও গুড় দিয়ে চটকাচ্ছিলেন। একটা ছোট বাটিতে তেল। খেন্তি কুরুনির নিচে একটা কলার পাত পেড়ে এক থালা নারকেল কুড়ছে। অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্য নিতে চাননি, কারণ সে যেখানে সেখানে বসে, বনে বাদারে ঘুরে ফেরে। তার কাপড় চোপড় শাস্ত্রসম্মত ও সূচি নয়। অবশেষে খেন্তিকে নিতান্ত ধরে পড়িয়ে হাত পা ধুইয়ে ও শুদ্ধ কাপড় পরিয়ে কাজে বসানো হয়েছে। ময়দার গোলা মাখা শেষ হলে অন্নপূর্ণা উনুনে খোলা চাপাতে যাচ্ছেন। ছোট মেয়ে রাধি হঠাৎ ডান হাতখানা পেতে বলল, মা ওই একটু। অন্নপূর্ণা বড় গামলাটা থেকে একটুখানি গোলা তুলে নিয়ে হাতের আঙুল 5টি দিয়ে একটি বিশেষ মুদ্রা রচনা করে সেটুকু রাধির বাড়ানো হাতের উপর দিলেন। মেজ মেয়ে পুঁটি অমনি ডান হাতখানা কাপড়ে তাড়াতাড়ি মুছে নিয়ে মার সামনে পেতে বলল, মা আমায় একটু। খেন্তি সূচি বস্ত্রে নারকেল কুড়তে কুড়তে লোভী চোখে মাঝে মাঝে এদিকে তাকাচ্ছিল। এই সময় খেতে যাওয়ায় মা পাছে বকে, সেই ভয়ে চুপ করে রইল। অন্নপূর্ণা বললেন, দেখি নিয়ে আয় খেন্তি ওই নারকেল মালাটা, ওতে তোর জন্য একটু রাখি। খেন্তি তাড়াতাড়ি নারকেলের উপরের মালাটা যাতে ফুটো নেই সেটা সরিয়ে দিল। অন্নপূর্ণা তাতে একটু বেশি করে গোলা ঢেলে দিলেন। মেজ মেয়ে পুঁটি বলল, জ্যাঠাইমারা অনেকখানি দুধ নিয়েছে। রাঙা দিদি ক্ষীর তৈরি করছিল, ওদের অনেক রকম হবে। খেন্তি বুক তুলে বলল, এবেলা আবার হবে নাকি? ওরা তো ওবেলা বামন নেমন্তন্ন করেছিল, সুরেশ কাকাকে আর ওপারের তিনুর বাবাকে। ওবেলা তো পায়েস, ঝোলপুলি, মুক্তুক্তি এইসব হয়েছে। আচ্ছা মা, ক্ষীর না হলে নাকি পাটিসাপটা হয় না? খেদি বলছিল ক্ষীরের পুর না হলে কি আর পাটিসাপটা হয়? আমি বললাম, কেন? আমার মা তো শুধু নারকেলের ছাই দিয়েই করে, সে তো দারুণ লাগে। অন্নপূর্ণা বেগুনের বোঁটায় একটুখানি তেল নিয়ে খোলায় মাখাতে মাখাতে প্রশ্নের সদুত্তর খুঁজতে লাগলেন। খেদির ওসব কথা। খেদির মা তো ভারী পিঠে করে কি না? ক্ষীরের পুর দিয়ে ঘিয়ে ভাজলেই কি আর পিঠে হয়? সেদিন জামাই এলে ওদের বাড়ি দেখতে গেলুম কি না, তাই খুড়িমা দুখানা পাটিসাপটা খেতে দিলে। মা গো, কেমন একটা ধরা ধরা গন্ধ। পিঠেতে কখনো গন্ধ পাওয়া যায়? পাটিসাপটায় কোনো ক্ষীর দিলে ছাই খেতে হয়। বেপরোয়াভাবে কথাগুলো বলে
খেন্তি মার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, মা, নারকেলের কোড়া একটু নেব? হ্যাঁ নে, কিন্তু এখানে বসে খাস নে, মুখ থেকে পড়বে না, কি হবে, যাও দিক যা। খেন্তি নারকেলের মালায় এক থাবা তুলে নিয়ে একটু দূরে গিয়ে খেতে লাগল। মুখ যদি মনের দর্পণ হয়, তবে খেন্তির মুখ দেখে সন্দেহের কোনো কারণ থাকতে পারত না যে সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করছে। ঘণ্টাখানেক পরে অন্নপূর্ণা বললেন, ওরে, তোরা সবাই এক টুকরো পাতা পেতে বসতো দেখি, গরম গরম দে। খেন্তি, জল দেওয়া ভাত আছে ও বেলার, বার করে নিয়ে আয়। খেন্তির কাছে অন্নপূর্ণার এই প্রস্তাব যে মনঃপূত হল না, তা তার মুখ দেখে বেশ বোঝা গেল। পুঁটি বলল, মা, বড়দি পিঠেই খাক না, ভালোবাসে, ভাত বরং থাকুক, আমরা কাল সকালে খাবো। খানকয় খাওয়ার পরেই মেজো মেয়ে পুঁটি খেতে চাইল না। সে নাকি বেশি মিষ্টি খেতে পারে না। সবার খাওয়া শেষ হয়ে গেলেও খেন্তি তখনও খাচ্ছে। সে মুখ বুজে শান্তভাবে খায়, বড় একটা কথা বলে না। অন্নপূর্ণা দেখলেন সে কম করেও 18-19 খানা খেয়েছে। জিজ্ঞাসা করলেন, ও খেন্তি, আর নেবে? খেন্তি খেতে খেতে শান্তভাবে সম্মতিসূচক ঘাড় নাড়ল। অন্নপূর্ণা তাকে আরও খান কয়েক দিলেন। খেন্তির মুখ চোখ ঈষৎ উজ্জ্বল দেখালো। হাসি ভরা চোখে মার দিকে তাকিয়ে সে বলল, বেশ খেতে হয়েছে মা। ওই যে তুমি কেমন একটা ফিনিয়ে নাও না, ওতেই কিন্তু। এই বলে সে আবার খেতে লাগলো। অন্নপূর্ণা হাতা খুন্তি চুলি তুলতে তুলতে সস্নেহে তার এই শান্ত নিরীহ খাদ্যরসিক মেয়েটির দিকে তাকিয়ে রইলেন, আর মনে মনে ভাবলেন, খেন্তি আমার যার ঘরে যাবে তাদের অনেক সুখ দেবে। এমন ভালো মানুষ, কাজে কমে বকো, মারো, গাল দাও, টু শব্দটি মুখে নেই, উঁচু কথা কেউ কখনো শোনেনি। বৈশাখ মাসের প্রথমে সহায় হরির এক দূর সম্পর্কীয় আত্মীয়ের ঘটকালিতে খেন্তির বিয়ে হয়ে গেল। দ্বিতীয় পক্ষে বিয়ে করলেও পাত্রটির বয়স 40-এর খুব বেশি কোনো মতেই হবে না। তবুও প্রথমে এখানে অন্নপূর্ণা আদৌ ইচ্ছুক ছিলেন না, কিন্তু পাত্রটি সলাতিপন্ন, শহর অঞ্চলে বাড়ি, সিলেট চুন ও ইটের ব্যবসায় 2 পয়সা নাকি করেছে। এরকম পাত্র হঠাৎ পাওয়াও সহজ কথা নয়। জামাইয়ের বয়স একটু বেশি। প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সামনে বেরোতে একটু সংকোচ বোধ করছিলেন, পরে পাছে খেন্তির মনে কষ্ট হয় এই জন্য বরণের সময় তিনি খেন্তির সুপুষ্ট হাতটি ধরে জামাইয়ের হাতে তুলে দিলেন। চোখের জলে তার গলা বুজে আসলো, কিছু বলতে পারলেন না। বাড়ির বাইরে বেরিয়ে আমলকি তলায় বেহারারা সুবিধে করে নেওয়ার জন্য বরের পালকি একবার নামালো। অন্নপূর্ণা চেয়ে দেখলেন বেড়ার ধারের নীল রঙের মেদি ফুলের গুচ্ছগুলো যেখানে নিচু হয়ে আছে, খেন্তির কম দামের বালুচরের রাঙা চেলির আঁচলখানা পালকি থেকে বেরিয়ে সেখানে লুটোচ্ছে। তার এই অত্যন্ত অগোছালো, নিতান্ত নিরীহ এবং একটু বেশি ভোজনপটু মেয়েটিকে পরের ঘরে অপরিচিত মহলে পাঠাতে তার বুক উদ্বেল হয়ে উঠছিল। খেন্তিকে কি অপরে ঠিক বুঝবে? যাওয়ার সময় খেন্তি চোখের জলে ভাসতে ভাসতে সান্ত্বনার সুরে বলেছিল, মা, আষাঢ় মাসেই আমাকে এনো, বাবাকে পাঠিয়ে দিও, 2 মাস তো। ও পাড়া ঠান দিদি বললেন, তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে? আগে নাতি হোক, তবে তো। খেন্তির মুখ লজ্জায় লাল হয়ে গেল। জল ভরা ডাগর চোখের উপর একটুখানি লাজুক হাসির আভা মাখিয়ে সে একগুঁয়েমি সুরে বলল, না, যাবে না, যাবে বই কি, দেখবো কেমন না যান। ফাল্গুন চৈত্র মাসের বিকেলবেলা উঠোনের মাচায় রোদে দেওয়া আমসত্ত্ব তুলতে তুলতে অন্নপূর্ণার মন হু হু করত।
তার অনাচারী লোভী মেয়েটি আজ বাড়িতে নেই যে কোথা থেকে বেরিয়ে এসে লজ্জাহীনার মতন হাতখানি পেতে মিনতির সুরে অমনি বলবে, মা, ও মা, একটা কথা বলবো? ওই কোনটা ঝেড়ে একটুখানি। 1 বছরের উপর হয়ে গেছে। আবার আষাঢ় মাস, বর্ষা বেশ নেমেছে। ঘরের দাওয়ায় বসে সহায় হরি প্রতিবেশী বিষ্ণু সরকারের সাথে কথা বলছিলেন। সহায় হরি তামাক সাজতে সাজতে বললেন, ও তুমি ধরেই রাখো, ওরকম হবেই দাদা। আমাদের অবস্থার লোকের ওর চেয়ে ভালো আর কি ছুটবে। বিষ্ণু সরকার তালপাতার চাটাইয়ের উপর উবু হয়ে বসেছিল। দূর থেকে দেখলে মনে হবার কথা তিনি রুটি করার জন্য ময়দা চটকাচ্ছেন। গলা পরিষ্কার করে বললেন, না, সব তো আর, তাছাড়া আমি যা দেবো নগদই দেব। তোমার মেয়েটির হয়েছিল কি? সহায় হরি হুকোটায় 5-6টি টান দিয়ে কাশতে কাশতে বললেন, বসন্ত হয়েছিল শুনলাম। ব্যাপার কি দাঁড়ালো বুঝলে? মেয়ে তো কিছুতে পাঠাতে চায় না। 250 আন্দাজ টাকা বাকি ছিল। বললে ও টাকা আগে দাও, তবে মেয়ে নিয়ে যাও। একেবারে চামার। তারপর বললাম, টাকাটা ভায়া ধীরে ধীরে দিচ্ছি। পুজোর তত্ত্ব কম করেও 30 টাকার কম হবে না ভেবে দেখলাম কি না। মেয়ের নানা নিন্দে ওঠালে, ছোট লোকের মেয়ের মতন চলে, হাবাতে ঘরের মতো খায়, আরও কত কি। পৌষ মাসে দেখতে গেলাম, মেয়েটাকে ফেলে থাকতে পারলাম না বুঝলে। সহায় হরি হঠাৎ কথা বন্ধ করে জোরে মিনিট কতক ধরে হুঁকোয় টান দিতে লাগলেন। কিছুক্ষণ দুজনের কোনো কথা শোনা গেল না। কিছুক্ষণ পর বিষ্ণু সরকার বললেন, তারপর? আমার স্ত্রী অত্যন্ত কান্নাকাটি করতে পৌষ মাসে দেখতে গেলাম। মেয়েটার যে কি অবস্থা করেছে। শাশুড়িটা শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, না জেনে শুনে ছোট লোকের সঙ্গে কুটুম্বিতে করলে এরকমই নাকি হয়। যেমনি মেয়ে তেমনি বাপ। পৌষ মাসের দিনে মেয়ে দেখতে এলেন শুধু হাতে। পরে বিষ্ণু সরকারের দিকে তাকিয়ে সহায় হরি বললেন, বলি, আমরা ছোট লোক কি বড় লোক? তোমার তো সরকার খরচ আনতে বাকি নেই। বলি, পরমেশ্বর চাটুর্যের নামে নীলকুঠির আমলে এ অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে। আজই না হয়। আভিজাত্যের গৌরবে সহায় হরি শুকনো গলায় হা হা করে খানিকটা হাসলেন। আমি প্রাচীন। বিষ্ণু সরকার সমর্থন সূচক একটা অস্পষ্ট শব্দ করে বার কত ঘাড় নাড়লেন। হ্যাঁ, সে তো কথা। তারপর ফাল্গুন মাসেই তার বসন্ত হলো। এমন চামার, বসন্ত গায়ে বেরোতেই টালায় আমার এক দূর সম্পর্কের বোন আছে, একবার কালীঘাটে পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিল। তারই ওখানে ফেলে রেখে চলে গেল। আমায় না একটা খবর, না একটা কিছু। তারা আমায় খবর দেয়, আমি গিয়ে দেখতে পাওনি? না। এমন চামার, গয়নাগুলো অসুখ অবস্থাতেই গা থেকে খুলে নিয়ে তবে টালায় পাঠিয়ে দিয়েছে। যাক, চলো যাওয়া যাক, বেলা গেল। তা চার কি ঠিক করলে? পিঁপড়ের টোপে মুড়ির চার তো সুবিধে হবে না। তারপর কয়েক মাস কেটে গেছে। আজ আবার পৌষ পার্বণের দিন। এবার পৌষ মাসে শেষাশেষি এত শীত পড়েছে যে এমন শীত তারা নাকি কখনো জ্ঞানত দেখেননি। সন্ধ্যের সময় রান্নাঘরের মধ্যে বসে অন্নপূর্ণা সরু চাকলি পিঠের জন্য চালের গুঁড়োর গোলা তৈরি করছে। পুঁটি ও রাধি উনুনের পাশে বসে আগুন পোহাচ্ছে। রাধি বলছে, আর একটু জল দিতে হবে মা, অত ঘন করে ফেললে কেন? পুঁটি বলল, আচ্ছা মা, ওতে একটু নুন দিলে হয় না?
ওমা, দেখো দেখো দেখো, রাধির দোলাই কোথায় ঝুলছে দেখো, এক্ষুনি ধরে উঠবে। অন্নপূর্ণা বলে উঠলেন, সরে এসে বসো মা। আগুনের ঘাড়ে গিয়ে না বসলে কি আগুন পোহানো হয় না? এদিকে আয়। গোলা তৈরি হয়ে গেল। খোলা আগুনে চড়িয়ে অন্নপূর্ণা গোলা ঢেলে মুচি দিয়ে চেপে ধরলেন। দেখতে দেখতে মিঠে আঁচে পিঠে টোপরের মতন ফুলে উঠল। পুঁটি বলল, মা দাও, প্রথম পিঠেখানা কানাচে সারা ষষ্ঠীকে দিয়ে আসি। একা যাস নে, রাধিকে নিয়ে যা। খুব জ্যোৎস্না উঠেছিল। বাড়ির পিছনে সাঁড়া গাছের ঝোপের মাথায় তেলাকুচা লতার সাদা ফুলের মধ্যে জ্যোৎস্না যেন আটকে আছে। পুঁটি ও রাধি খিড়কি দোর খুলতেই একটা শেয়াল শুকনো পাতায় খসখস শব্দ করতে করতে ঘন ঝোপের মধ্যে ছুটে পালালো। পুঁটি পিঠেখানা জোর করে ছুঁড়ে ঝোপের মাথায় ফেলে দিল। তারপর চারধারে নির্জন বাঁশবনের নিস্তব্ধতায় ভয় পেয়ে ছেলে মানুষ পিছু হটে এসে খিড়কি দরজার মধ্যে ঢুকে তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিল। পুঁটি ও রাধি ফিরে আসলে অন্নপূর্ণা জিজ্ঞাসা করলেন, দিলে? পুঁটি বলল, হ্যাঁ মা, তুমি 8 বছর যেখান থেকে নেবুর চারা তুলে এনেছিলে সেখানে ফেলে দিলাম। তারপর অনেকক্ষণ কেটে গেল সেই রাত। পিঠে গড়া প্রায় শেষ হয়ে এসেছে। রাতও তখন খুব বেশি। জ্যোৎস্নার আলোয় বাড়ির পিছনের বনে অনেকক্ষণ ধরে একটা কাঠঠোকরা পাখি ঠাকর শব্দ করছিল। তার স্বরটাও যেন ধীরে ধীরে তন্দ্রালু হয়ে পড়ছে। দুই বোনের খাবার জন্য কলার পাতা চিরতে চিরতে পুঁটি অন্যমনস্কভাবে হঠাৎ বলল, দিদি বড় ভালোবাসতো। তিনজনেই খানিকক্ষণ নির্বাক হয়ে বসে রইল। তারপরে তাদের তিনজনেরই দৃষ্টি কেমন করে আপনা আপনি উঠোনের এক কোণে আটকে গেল। সেখানে বাড়ির সেই লোভী মেয়েটির লোভের স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়িয়ে তার কত সাধের নিজের হাতে পোঁতা পুঁই গাছটি মাচা জুড়ে বেড়ে উঠেছে। বর্ষার জল ও কার্তিক মাসের শিশির নিয়ে কচি কচি সবুজ ডগাগুলি মাচাতে সব ধরেনি, মাচা থেকে বেরিয়ে দুলছে। সুপুষ্ট নধর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর। এখনকার মতো গপ্প মিলে ঠেকের সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। Till then, like, share and subscribe to my channel and don't forget to click on the bell icon for notifications. নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিরে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।